দ্য রেপ অব দ্য লক বাই আলেকজান্ডার পোপ। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি আলেকজান্ডার পোপের লেখা 11-12 লেভেলের সিলেবাসের অন্তর্গত দ্য রেপ অব দ্য লক পোমটি, যেখানে অলরেডি আমরা ক্যান্টো 1 কমপ্লিট করে ফেলেছি। যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখোনি ক্যান্টো 1-এর ওপরে, অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য হবে। ক্যান্টো 1 এবং 2 এর ওপরে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সমেত এই ভিডিওগুলি দেখলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে রেপ অব দ্য লকের ওপরে কোনো রকম সমস্যা থাকবে না। সমস্ত ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এছাড়াও চ্যানেল থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলি পেয়ে যেতে পারো। আজকের ক্লাসে আমরা রেপ অব দ্য লকের ক্যান্টো 2টা শুরু করব। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এবং সাবজেক্ট রিলেটেড সমস্ত নোটস ও প্র্যাকটিস সেটের পিডিএফ নিতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত যে কোনো কোয়ারি বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, সরাসরি টেক্সট আলোচনায় চলে আসি। ক্যান্টো 1 আমরা কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা দেখেছি বেলিন্ডা সকালে ঘুম থেকে উঠে তার সাজসজ্জায় ব্যস্ত ছিল এবং সিলফ এরিয়েল এসে তাকে আগত বিপদ সম্পর্কে সচেতন করে গিয়েছিল, এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের সিলফদের ডেসক্রিপশনও পেয়েছিলাম। এছাড়াও আরও আনুষঙ্গিক যে সমস্ত ডেসক্রিপশন সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো ক্যান্টো 1-এ বেলিন্ডা রেডি হচ্ছিল, সে একটা পার্টি বা অনুষ্ঠানে যাবে, তার জন্যই সে প্রস্তুত হচ্ছিল। সে বেলা 12টার সময় ঘুম থেকে উঠেছে এবং তারপরে সে তার প্রসাধনী সামগ্রীর সামনে বসেছিল এবং রেডি হয়ে সে ইভিনিংয়ে বেরোবে সেই পার্টির উদ্দেশ্যে। এতদূর পর্যন্ত ক্যান্টো 1-এ দেখেছিলাম। দেখো, ক্যান্টো 2-তে আমরা দেখব যে বেলিন্ডা সেজেগুজে একদম রেডি। সে থেমস নদীর ওপর দিয়ে বোটে করে হ্যাম্পটন কোর্ট প্যালেসে পৌঁছচ্ছে, যেটা কিনা একটা ফর্মার রেসিডেন্স অফ কিং হেনরি 8, যেটা লন্ডনের আশেপাশে বা প্রান্ত দেশেই অবস্থিত। তো সেই হ্যাম্পটন কোর্ট প্যালেসে সে পৌঁছবে, সেখানে একটি অনুষ্ঠান রয়েছে সেটা অ্যাটেন্ড করার জন্য, এবং সে থেমস নদীর ওপর দিয়ে বোটে করে সে যাচ্ছে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এবং সেই গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত আমরা ক্যান্টো 2-তে দেখতে পাবো সেখানে সিলফরা তাকে কিভাবে রক্ষা করছে, সিলফরা নিজেদের মধ্যে কিভাবে তাদের দায়িত্ব ভাগ করে নিচ্ছে বেলিন্ডার সতীত্ব রক্ষা করার জন্য বা তার সম্মান রক্ষা করার জন্য। এই সমস্ত কিছু আমরা ক্যান্টো 2-তে দেখতে পাবো। তো লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি, সবাই মন দিয়ে দেখবে। নট উইথ মোর গ্লোরিজ ইন দ্য এথেরিয়াল প্লেন দ্য সান ফার্স্ট রাইজেস ওভার দ্য পার্পলড মেইন। নট উইথ মোর গ্লোরিজ, গ্লোরিজ মানে সেই গৌরব, ইন দ্য এথেরিয়াল প্লেন, এথেরিয়াল প্লেন মানে স্বর্গ বা আকাশ, আর পার্পলড মেইন, মেইন মানে হচ্ছে সমুদ্র, এবং পার্পলড মানে রক্তিম, এখানে সূর্যোদয়ের সেই লালাভ আভাকে বোঝাচ্ছে। তো বলা হচ্ছে সূর্য যখন ওঠে তখন যে গৌরব নিয়ে ওঠে ততটা গৌরবও কম এই দৃশ্যের তুলনায়। কোন দৃশ্যের? ওই বেলিন্ডা যে সেজেগুজে একদম রেডি, তার যে সেই রূপের ঝলক, সেই দৃশ্যের কাছে বলা হচ্ছে। মানে বেলিন্ডার আবির্ভাব এতটাই জাঁকজমকপূর্ণ যে সূর্যোদয়ও ম্লান হয়ে যায়। তাই বলছে নট উইথ মোর গ্লোরিজ ইন দ্য এথেরিয়াল প্লেন। এথেরিয়াল প্লেন মানে স্বর্গ বা আকাশে এত গৌরব নেই। দ্য সান ফার্স্ট রাইজেস ওভার দ্য পার্পলড মেইন, যখন সূর্য ওঠে বা সূর্য উদয় হয় সেই মেইন মানে সমুদ্রের ওপরে, মানে সূর্যোদয়ের সময়ের কথা বলা হচ্ছে, যে সূর্যোদয়ের সময় যেই লালাভ আভা থাকে গোটা স্বর্গ বা আকাশে ছড়িয়ে, সেই গৌরবের থেকেও বেলিন্ডার আবির্ভাব বেশি জাঁকজমকপূর্ণ। তাই বেলিন্ডার আবির্ভাবের কাছে সেই সূর্যোদয়ের যে গৌরবময় যে আবির্ভাব সেটাও ম্লান হয়ে যাচ্ছে। দেন ইস্যুইং ফোর্থ দ্য রাইভাল অফ হিজ বিমস লঞ্চড অন দ্য বজম অফ দ্য সিলভার থেমস। দেন ইস্যুইং ফোর্থ দ্য রাইভাল অফ হিজ বিমস, রাইভাল অফ হিজ বিমস বলতে সূর্যের যে আলো সেটাকে টেক্কা দিতে পারে, তার যে রাইভাল সেটার কথা বলা হচ্ছে, তার যে প্রতিপক্ষ তার কথা বলা হচ্ছে। লঞ্চড অন দ্য বজম অফ দ্য সিলভার থেমস, বজম অফ দ্য সিলভার থেমস বলতে রৌপ্যময় টেমসের বক্ষ, মানে টেমস নদীর যে জল, সেই জলের যে চকচকানি সেটাকে রূপার মতো উজ্জ্বল বলা হচ্ছে, তাই বলা হচ্ছে রৌপ্যময় টেমসের বা থেমসের বুক বা বক্ষ। তো বলছে যে সূর্যের কিরণের প্রতিদ্বন্দ্বী বেলিন্ডা, কারণ কি সূর্যের কিরণও তার কাছে ম্লান হয়ে যাচ্ছে, তাই বলছে যে সূর্যের কিরণের প্রতিদ্বন্দ্বী বেলিন্ডা রৌপ্যময় টেমস নদীতে যাত্রা শুরু করে।
মানে টেমস নদীর ওই জল যার উপরে সূর্যের কিরণ এসে পড়ছে, সেই জলটা চকচক করছে, সেটা যেন রূপোলি আভা ছাড়ছে, তাই বলা হচ্ছে রৌপময় টেমসের বুকের উপর দিয়ে সে যাত্রা শুরু করছে বোটে করে। বেলিন্ডার সৌন্দর্য দীপ্তি এত বেশি, সে যেন সূর্য রশ্মির বা সূর্যের প্রতিদ্বন্দ্বী। এই যে রাইভাল অফ দ্য বিমস মানে সানবিমস এর কথা বলা হচ্ছে। ফেয়ার নিমস অ্যান্ড ওয়েল ড্রেসড ইউথস অ্যারাউন্ড হার শোন। ফেয়ার নিমস, এখানে নিমসদের কথা রেফারেন্স হিসেবে টেনে আনা হয়েছে। গ্রিক মাইথোলজিতে নিমরা হলো মাইনর ফিমেল নেচার ডেইটি, যারা প্রায় অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক ন্যাচারাল এলিমেন্টস লাইক ট্রিজ, রিভার্স অর মাউন্টেন্স। গ্রিক মাইথোলজিতে এই নিমসরা বিউটিফুল ইয়াং উইমেন হিসেবে ডেপিক্টেড এবং এদের বিশেষ কাজ থাকে এবং এরা টাইড টু আ স্পেসিফিক ন্যাচারাল প্লেস অর অবজেক্ট। এরা ইমমর্টাল নয়, তবে এদের লাইফ স্প্যান অনেক বেশি হয়ে থাকে, এক্সিডিং দোজ অফ হিউম্যানস। যেমন ট্রি নিম্ফ রয়েছে, ড্রায়াড বলা হয় যাকে, ওয়াটার নিম্ফ রয়েছে যাকে নেইটস বলা হয়, এবং মাউন্টেন নিম্ফ রয়েছে যাদেরকে ওরিয়ার্স বলা হয়। তো সেই নিম্ফ মানে অপ্সরা বা পরীদের কথা এখানে বলা হয়েছে। ফেয়ার নিম্ফস অ্যান্ড ওয়েল ড্রেসড ইউথস অ্যারাউন্ড হার শোন, মানে তার চারপাশে রূপসী তরুণীরা, অ্যান্ড ওয়েল ড্রেসড ইউথস এবং পরিপাটি তরুণরা ছিল অ্যারাউন্ড হার শোন, তার চারপাশে, মানে ফেয়ার নিমস তার চারপাশে রূপসী তরুণীরাও ছিল এবং পরিপাটি সেজে গুজে থাকা তরুণরাও তার চারপাশে ছিল দেখার মতো। বাট এভরি আইজ ওয়াজ ফিক্সড অন হার অ্যালোন, কিন্তু প্রত্যেকটা চোখই তার ওপরেই শুধুমাত্র ফিক্সড ছিল। তাহলে বলা হচ্ছে যে বেলিন্ডার চারপাশে রূপসী তরুণী এবং পরিপাটি তরুণরা ছিল, তবুও সবার চোখ ছিল শুধু তার দিকে, কারণ বেলিন্ডার আকর্ষণ এতটাই তীব্র যে কেউ আর অন্য কাউকে দেখতে পাচ্ছিল না। অন হার হোয়াইট ব্রেস্ট আ স্পার্কলিং ক্রস শি ওর হুইচ জিউস মাইট কিস অ্যান্ড ইনফাইডলস অ্যাডোর। বলছে অন হার হোয়াইট ব্রেস্ট, তার ওই শ্বেত শুভ্র ব্রেস্ট বা বুকের ওপরে আ স্পার্কলিং মানে চকচকে বা ঝলমলে ক্রস ছিল, যেটা সে পরেছিল, মানে একটা পেন্ডেন্ট টাইপের পরেছিল। হুইচ জিউস মাইট কিস, যেটাতে ইহুদিরাও চুমু খেতে পারে বা কিস করতে পারে। অ্যান্ড ইনফাইডেলস অ্যাডোর, ইনফাইডেলস মানে অবিশ্বাসীরাও অ্যাডোর পুজো করতে পারে, মানে যাদের বিশ্বাস থাকবে না ঠাকুরের প্রতি তারাও যেন ওইটা এত সুন্দর লাগছিল, ওই স্পার্কলিং ক্রসটা তার ব্রেস্টের ওপরে এতটাই আকর্ষণীয় যে অবিশ্বাসীরাও সেটা দেখে পুজো করবে বা সেটাকে প্রণাম করবে বা কিস করবে, যেটা তাদের ওরশিপের ধরন। এটাই বলা হচ্ছে, মানে এটা একটা ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা হচ্ছে যে তার সৌন্দর্য ধর্মের প্রতীকের গাম্ভীর্যতাটাকেও ছাপিয়ে যাচ্ছে, মানে যারা অবিশ্বাসী তারাও তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বিশ্বাস করতে শুরু করবে ভগবানে এবং ওই ক্রসটাকে কিস করবে। হার লাইভলি লুকস আ স্প্রাইটলি মাইন্ড ডিসক্লোজ কুইক অ্যাজ হার আইজ অ্যান্ড অ্যাজ আনফিক্সড অ্যাজ দোজ। বলছে হার লাইভলি লুকস, লাইভলি লুক প্রাণবন্ত মুখায়ব, এবং স্প্রাইটলি মাইন্ড মানে চঞ্চল মন, আর ডিসক্লোজ মানে প্রকাশ করে, কুইক মানে দ্রুত বা চটপটে, এবং আনফিক্সড মানে অস্থির বা যেটা স্থায়ী নয়। তাহলে বলা হচ্ছে তার উজ্জ্বল মুখভঙ্গি যা তার চঞ্চল মনের প্রকাশ করে, এবং তার চোখের মতোই সেই মনও দ্রুত এবং অস্থির, মানে তার সেই উজ্জ্বল মুখ যেন খুব চঞ্চল মনের প্রকাশ করছে এবং তার চোখের মতোই তার মনও যেন অস্থির, সে চারিদিকে তাকাচ্ছে, তার মন খুব অস্থির, তার মন খুব চঞ্চল, ঠিক যেমন তার রূপের উজ্জ্বলতা। বেলিন্ডা শুধু সুন্দর নয়, তার স্বভাবও চঞ্চল স্বভাবের, সেটাই বলা হয়েছে। ফেভার্স টু নান, টু অল শি স্মাইলস এক্সটেন্ড। ফেভার্স টু নান, ফেভার অনুগ্রহ, স্মাইল এক্সটেন্ডস হাসি দিয়ে সবাইকে সম্ভাষণ। অফেন শি রিজেক্ট, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, বাট নেভার ওয়ান্স অফেন্স, অফেন্স মানে অপমান করা। কাউকে বিশেষ সুযোগ দেয় না সে, ফেভার্স টু নান কাউকে বিশেষ সুযোগ দেয় না। টু অল শি স্মাইলস এক্সটেন্ড, সে সবার প্রতি হাসি মুখে থাকে, বিশেষ কাউকে সুযোগ না দিলেও সবার প্রতি হাসি মুখে থাকে। অফেন শি রিজেক্টস, সে অনেককে প্রত্যাখ্যান করে, বাট নেভার ওয়ান্স অফেন, কিন্তু কাউকে অপমান করে না। বেলিন্ডা সবার সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু কারো প্রেমে পড়ে না, এটাই বলতে চাওয়া হয়েছে এখানে। ব্রাইট অ্যাজ দ্য সান হার আইজ দ্য গেজার্স স্ট্রাইক। গেজার্স মানে দৃষ্টি নিবন্ধ দর্শক যারা, ব্রাইট উজ্জ্বল, স্ট্রাইক আকর্ষণ করে বা আঘাত করে, শাইন তো আলো দেয়, অ্যান্ড অ্যালাইক সমানভাবে, মানে সূর্যের মতো উজ্জ্বল তার চোখ সবাইকে আকর্ষণ করে, আর সূর্যের মতোই সে সবার ওপর সমানভাবে আলো ফেলে, মানে তার সৌন্দর্যে সবাই মুগ্ধ, সে কারো প্রতি পক্ষপাত করে না। অ্যান্ড লাইক দ্য সান দে শাইন অন অল অ্যালাইক, মানে সূর্যের মতো সে সবার উপরে শাইন করে, মানে সূর্যের মতো সে কারোর সাথে পক্ষপাত করে না, সবার ওপরেই তার সেই সৌন্দর্য বর্ষিত হয়। ইয়েট গ্রেসফুল ইজ অ্যান্ড সুইটেন্স ভয়েস অফ প্রাইড মাইট হাইড হার ফলস ইফ বেলেস হ্যাড ফলস
to hide. Yet graceful is সৌম্য সহজাত and sweetness void of pride. Sweetness মানে মধুরতা, void of pride মানে অহংকার শূন্য, void বলতে avoid of pride, অহংকার শূন্য, প্রাইড অ্যাভয়েড করে, মাইট হাইড হার ফলস, যেটা তাকে তার ভুলগুলো ঢেকে দিতে সাহায্য করে। ইফ বেলেজ হ্যাড ফলস টু হাইড, যদি বেলে মানে সেই সুন্দরী মহিলাদের ফল থাকে লুকোনোর জন্য, মানে এখানে একটা ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা হয়েছে। কবি এখানে ব্যঙ্গ করে বলেছেন যে রূপবতীদের তো কোনো ভুলই নেই, আর থাকলেও মানুষ সেটা ভুলে যায় তাদের রূপের ওই ঔজ্জ্বলতায়, তাদের রূপে মুগ্ধ হয়ে। তাই বলা হচ্ছে যে তার সহজ ও মধুর স্বভাব যা অহংকারহীন, তার ভুল ঢেকে দিতে পারত যদি রূপবতীদের ভুল থাকতো। ইফ টু হার শেয়ার সাম ফিমেল এরর্স ফল, লুক অন হার ফেস অ্যান্ড ইউ উইল ফরগেট দেম অল। বলছে ইফ টু হার শেয়ার সাম ফিমেল এরর্স নারীর সাধারণ যে ভুল বা দুর্বলতা ফল থাকতো, লুক অন হার ফেস তার মুখের দিকে তাকাও, অ্যান্ড ইউ উইল ফরগেট দেম অল তুমি সব ভুলে যাবে। যদি তার কিছু নারীত্ব সুলভ ভুল থেকেও থাকে, তার মুখের দিকে তাকালেই তা ভুলে যেতে হয়। ফরগেট দেম অল সব ভুলে যাও, মানে তার মুখ এত মুগ্ধকর যে কেউ তার ত্রুটি খেয়ালই করতে পারবে না। তাহলে এই অংশে আমরা দেখলাম যে বেলিন্ডাকে কবি সূর্যের মতো উজ্জ্বল, সমাজের সকলের কেন্দ্রবিন্দু হিসেবে উপস্থাপন করছেন। তার সৌন্দর্য, ব্যবহার, মাধুর্য সব মিলিয়ে সে যেন এক দেবীর মতো। কবি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সমাজের সেই বাহ্যিক সৌন্দর্য প্রীতি, ধর্মের পবিত্রতাকে অলঙ্কারে রূপান্তর করা এবং নারীর মিষ্টতা দিয়ে তার ভুলগুলো ঢাকার যে প্রবণতা, সেটাকে তিনি তুলে ধরেছেন ব্যঙ্গাত্মকভাবে। দিস নিম টু দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড। দিস নিম্ফ এক্ষুনি বললাম যে সেই রূপবতী যুবতী, প্রাচীন গ্রিক রোমান পুরাণে এক ধরনের প্রাকৃতিক নারী দেবতা। এখানে নিম্ফ বলতে বেলিন্ডাকে বোঝানো হয়েছে। দিস নিম্ফ, একটু আগের নিম্ফ বলতে অন্যান্য সুন্দরী মহিলাদেরকে বলা হয়েছিল, এখানে নিম্ফ বলতে বেলিন্ডা। বলা হচ্ছে দিস নিম্ফ টু দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড, যে এই সুন্দরী নারী মানব জাতির ধ্বংসের কারণ। নারিস্ট টু লক্স হুইচ গ্রেসফুল হাং বিহাইন্ড ইন ইকুয়াল কার্লস অ্যান্ড ওয়েল কনস্পায়ার্ড টু ডেক। নারিস্ট মানে যত্ন করে বড় করে তোলা বা রক্ষা করা। ইন ইকুয়াল কার্লস, লক মানে চুলের সেই গুচ্ছ, দুটো লম্বা চুলের গোছাকে এখানে বোঝানো হয়েছে। গ্রেসফুল মানে মনোমুগ্ধকর বা সৌন্দর্যপূর্ণ। হাং বিহাইন্ড পেছনে ঝুলে রয়েছে। ইকুয়াল কার্লস সমানভাবে পাকানো চুলের গোছা। কনস্পায়ার্ড ষড়যন্ত্র করেছিল, মানে এটা রূপক অর্থে বলা হয়েছে যে তারা মিলিত হয়ে যেন দুটো চুলের লক কাজ করছিল। ডেক মানে সাজানো। উইথ শাইনিং রিংলেটস মানে চকচকে পাকানো চুল। দ্য স্মুথ আইভরি নেক, আইভরি নেক মানে হাতির দাঁতের মতো শুভ্র গলা। মানে বেলিন্ডার দুটি চুলের গুচ্ছ ছিল যা যত্ন করে বড় করা হয়েছিল সৌন্দর্যটাকে দেখানোর জন্য। সেই দুটি চুল সুন্দরভাবে পেছনে ঝুলেছিল, সমানভাবে পাকানো অবস্থায় ছিল দুপাশে দুটি। তারা যেন একসাথে মিলে, তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন একসাথে মিলে পরিকল্পনা করছিল। কি পরিকল্পনা? যেন বেলিন্ডার গলাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে, আরো যাতে তার রূপের সৌন্দর্য বৃদ্ধি পায়। যা চকচকে ছিল কোনগুলো? সেই চুলের গুচ্ছ দুটো পাকানো রিংলেট চুল দিয়ে তার মসৃণ সাদা গলাকে শোভিত করছিল। মানে তার গলাটা এত সুন্দর, এত শুভ্র, আইভরি হাতির দাঁতের মতো শুভ্র, যে তার ওই সুন্দর পাকানো চুলের গোছাগুলো যেগুলো চকচকে, সেই পাকানো রিংলেট চুল দিয়ে তার ওই মসৃণ সাদা গলা শোভিত করা হচ্ছিল। পোপ এখানে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে বেলিন্ডার ওই দুটি কেশগুচ্ছ এত সুন্দরভাবে সাজানো ও চকচকে ছিল যেন তারা একসাথে ষড়যন্ত্র করছিল তার গলার সৌন্দর্য বাড়ানোর কাজ নিয়ে। এখানে কনস্পায়ার্ড কথাটা ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়েছে। লাভ ইন দিস labyrinth his slaves detain and mighty hearts are held in slender chain. labyrinth মানে গোলক ধাঁধা। এখানে চুলের ওই পাকানো ঘূর্ণিকে বোঝাচ্ছে, সেটা যেন পুরো গোলক ধাঁধা। স্লেভস মানে দাসরা, এখানে প্রেমে পড়া পুরুষদের কথা বলা হয়েছে। প্রেমে পড়া পুরুষদেরকে স্লেভ বলা হচ্ছে, মেটাফোর। ডিটেইনস অ্যান্ড মাইটি হার্টস, ডিটেইনস মানে আটকে রাখা বা ধরে রাখা, মাইটি হার্ট শক্তিশালী হৃদয়, সাহসী বা শক্তিশালী পুরুষদের হৃদয়ের কথা বলা হয়েছে। হেল্ড ইন স্লেন্ডার চেইন, স্লেন্ডার চেইন সরু শিকল চুলের রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে যে প্রেম দেবতা কিউপিড এই চুলের ঘূর্ণি বা গোলক ধাঁধার ভেতরে তার প্রেম দাসদের যেন ধরে রাখে। এমনকি পুরুষের শক্তিশালী হৃদয়ও এই সরু চুলের শিকলে বাঁধা পড়ে যায়। পোপ বলেছেন যে বেলিন্ডার চুলে পাকানো রিংলেটগুলি যেন গোলক ধাঁধার মতো, যেখানে প্রেম দেবতা কিউপিড তার দাসদেরকে, প্রেমে পড়া পুরুষদেরকে আটকে রাখে। এমনকি সাহসী পুরুষরাও তার চুলের সরু বাঁধনে বন্দী হয়ে পড়ে।
এটি পুরোপুরি একদম ব্যঙ্গাত্মকপূর্ণ, রূপকপূর্ণও বটে। মানে সৌন্দর্যের মোহে পুরুষরা কিভাবে কাবু হয়ে যায় সেটাই তিনি তুলে ধরেছেন। উইথ হেয়ারি স্প্রিংস উই দ্য বার্ডস বিট্রে, স্লাইড লাইন্স অফ হেয়ার সারপ্রাইজ দ্য ফিনি প্রে। উইথ হেয়ারি স্প্রিঞ্জেস, স্প্রিঞ্জেস বলতে ওই হেয়ারি স্প্রিঞ্জেস বলতে চুলের তৈরি ফাঁদ, বিট্রে মানে ধোকা দিয়েছিল বা ফাঁদে ফেলা, স্লাইড লাইন্স অফ হেয়ার চুলের পাতলা সুতো, ফিনি প্রে মানে মাছ বা জলে বাস করা শিকার, সারপ্রাইজ হঠাৎ করে ফাঁদে ফেলা। মানে আমরা পাখি ধরতে চুলের তৈরি ফাঁদ ব্যবহার করি, আবার মাছ ধরা হয় চুলের পাতলা সুতো দিয়ে। মানে কবি বা পোপ বাস্তব উদাহরণ দিচ্ছেন এখানে। অতীতে পাখি বা মাছ ধরার জন্য চুলের সুতা বা ফাঁদ ব্যবহার করা হতো। তিনি বলছেন যে এমন সরু জিনিস যেমন চুল দিয়ে প্রাণী ধরা যায়, তেমনি সৌন্দর্য দিয়ে মানুষের হৃদয়ও বন্দি করে দেওয়া যায়, এটাই বলছেন। হেয়ার ট্রেসেস ম্যানস ইম্পেরিয়াল রেস ইন স্নেয়ার অ্যান্ড বিউটি ড্রজ আস উইথ আ সিঙ্গল হেয়ার। তো বলা হচ্ছে ফেয়ার ট্রেসেস মানে সুন্দর চুলের গুচ্ছ, ম্যানস ইম্পেরিয়াল রেস মানব জাতির রাজকীয় গোষ্ঠী, পুরুষদের কথা বলা হচ্ছে। ইন স্নেয়ার মানে ফাঁদে ফেলা বা জালে জড়ানো, বিউটি তো সৌন্দর্য, ড্রজ আস আমাদের আকৃষ্ট করে বা টেনে দেয়, উইথ আ সিঙ্গল হেয়ার একটি মাত্র চুল দিয়েই, সুন্দর চুলের গোছাতেই রাজকীয় পুরুষ জাতি ফেঁসে যায়, চুলের মোহেই তারা মোহিত হয়ে যায়, আর একটি মাত্র চুল দিয়েই সৌন্দর্য আমাদেরকে টেনে নিয়ে যায়। মানে পোপ পুরুষ জাতির কথা বলছে, আমাদেরকে টেনে নিয়ে যায় নারীদের ওই একটি মাত্র চুলের সৌন্দর্য। মানে এই অংশে পোপ নারীর সৌন্দর্য, বিশেষত তার চুল এমন এক মোহময় ও আকর্ষণীয় যে এমনকি শক্তিশালী ও বুদ্ধিমান পুরুষেরাও তাতে বন্দী হয়ে যায়, এটাই বলতে চাইছেন। সিঙ্গেল হেয়ার শব্দটির দ্বারা কবি ব্যঙ্গ করে বোঝাচ্ছেন এখানে যে মাত্র একটি চুলই যথেষ্ট একজন পুরুষকে কাবু করার জন্য, সেটাই তিনি এখানে বোঝাতে চাইছেন। তো আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা হাইপ করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।